হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ভূগোলের একটি টপিক করতে চলেছি, যে টপিকটির নাম হচ্ছে সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেম। এই চ্যাপ্টারটি যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এসেই থাকে। তো এই চ্যাপ্টারটি শুরু করছি, আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো আমরা এই চ্যাপ্টারে কী কী পড়ব সেটার বিষয়ে দেখে নাও। এই চ্যাপ্টারে আছে হচ্ছে ইউনিভার্স আছে, গ্যালাক্সি আছে, সোলার সিস্টেম আছে, স্টার আছে, সান আছে, আর তার 8টা প্ল্যানেট অর্থাৎ 8টা গ্রহের কথা আছে। ইউনিভার্স মানে হচ্ছে যে বিশ্বব্রহ্মাণ্ড বা বিশ্ব যেটাকে বলে, আর গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ, আর সোলার সিস্টেম মানে হচ্ছে সৌরজগৎ। এগুলো নিশ্চয়ই জানা আছে। কিছু কিছু ইংলিশে লেখা আছে, সেগুলো আমি বাংলায় ট্রান্সলেট করে দেবো বা বলে দেবো। তো প্রথমে আমাদের আসে হচ্ছে ইউনিভার্স, তারপরে আসে গ্যালাক্সি, আর গ্যালাক্সির মধ্যে আমাদের আছে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা, তার মধ্যে আছে হচ্ছে স্টার, আর স্টারের মধ্যে আছে সূর্য। এই সূর্যর থেকেই পরে এসছে কী কী আমাদের 8টাই প্ল্যানেটের কথা। তো প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে আমরা পড়তে চলেছি। তো কি আছে দেখা যাক। তো প্রথমে রয়েছে ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব। এই মহাবিশ্ব অর্থাৎ ইউনিভার্স বিষয়ে পড়াশোনাকে কী বলে? ইউনিভার্স বিষয়ে পড়াশোনাকে বলে হচ্ছে কসমোলজি। যেমন জীবনবিজ্ঞান নিয়ে পড়াশোনাকে বলে বায়োলজি, জুওলজি, এরকম টপিকস আছে, সেটাকে ইউনিভার্স নিয়ে পড়াশোনা যারা করে তাদেরকে বলা হয় কসমোলজি। এই ইউনিভার্সের উৎপত্তি সম্পর্কে অনেকগুলো মতামত আছে। তার মধ্যে আমি দুটো মতামতের কথা বলেছি। সেই দুটো মতামত হচ্ছে, এক নাম্বার হচ্ছে বিগ ব্যাং থিওরি, আর 2 নাম্বার হচ্ছে স্টেডি স্টেট থিওরি। তো কী বললাম? ইউনিভার্সের উৎপত্তি সম্পর্কে দুটো মতবাদের কথা বলা আছে। ঠিক, অনেকগুলো আছে, তার মধ্যে দুটো মতামত আমি এখানে দেখাচ্ছি। একটা হচ্ছে বিগ ব্যাং থিওরি আর একটা স্টেডি অফ স্টেট থিওরি। এবার এই বিগ ব্যাং থিওরি অর্থাৎ এই বিগ ব্যাংয়ের যে মতামতটা সেটা দিয়েছে কে? জর্জ ল্যামেন্ট্রি দিয়েছে 1931 সালে। কত সালে? 1931 সালে। আর এই বিগ ব্যাং থিওরিটাকেই বিগ ব্যাং এক্সপ্লোরেশনও বলা হয়। আর এই এক্সপ্লোরেশনটা কতদিন ধরে চলছে? প্রায় 13.8 বিলিয়ন ইয়ার্স আগে থেকে চলছে, মানে 13.8 বিলিয়ন বছর আগে থেকে এই বিগ ব্যাং এক্সপ্লোরেশনটা চলছে। আর আরেকটা থিওরি যেটা বলেছিলাম, স্টেডি অফ স্টেট থিওরি, এইটার নামকরণ করেছে ফ্রেড হলি। কে নাম দিয়েছে? ফ্রেড হলি। ঠিক আছে। আর তারপরে এসছে কনসেপ্ট অফ এক্সপ্যান্ডিং অফ দ্য ইউনিভার্স, মানে বলতে চাচ্ছে যে এই ইউনিভার্সের যে এক্সপ্যান্ডিংটা হয়েছে তার বিষয়ে কনসেপ্ট অর্থাৎ ধারণা দিয়েছে কে? এডউইন হাবলি। যে প্রশ্নগুলো আমি এখানে দেখাচ্ছি বা দেখতে পাচ্ছ তোমরা, সে প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসছে। তো আমরা এতক্ষণ ধরে বললাম ইউনিভার্সের মতবাদ যে দুটো দেওয়া আছে, একটা বিগ ব্যাং থিওরি মতবাদ দেওয়া আছে, আর একটা স্টেডি স্টেট থিওরির মতবাদ দেওয়া আছে। এই দুটো মতবাদ পর্যন্ত বললাম। তারপরে এবার কি আসছে? গ্যালাক্সি আসছে। তাহলে গ্যালাক্সি বিষয়ে নেক্সট পড়বো আমরা। এই গ্যালাক্সি কথার বাংলা কথা হচ্ছে ছায়াপথ। এই গ্যালাক্সি আমাদের নিজস্ব একটা ছায়াপথ আছে, অর্থাৎ গ্যালাক্সি আছে, সেটাকে বলে মিল্কি ওয়ে, অথবা আরেকটা নাম আছে তার নাম হচ্ছে আকাশগঙ্গা। তাহলে কি বললাম? গ্যালাক্সি কথার বাংলা মানে হচ্ছে ছায়াপথ, সেটা আমাদের নিজস্ব একটা ছায়াপথ আছে, তাকে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি অথবা আকাশগঙ্গা। আর আমাদের কাছের ছায়াপথ যেটা, এটা আমাদের নিজস্ব ছায়াপথ, আর আমাদের কাছে মানে সৌরজগতের কাছের ছায়াপথের নাম কি? অ্যান্ড্রোমিডা। কি বললাম? ছায়াপথের নাম অ্যান্ড্রোমিডা। এবার আমরা পড়বো সোলার সিস্টেম। সোলার সিস্টেম বলতে সৌরজগৎ। সৌরজগতে আবার এখানে দুইজন সায়েন্টিস্ট দুরকম মতবাদ দিয়েছে। একটা হচ্ছে গ্যাসীয় মতবাদ, আর একটা হচ্ছে নেবুলাস থিওরি। যে গ্যাসীয় মতবাদ বা গ্যাসিয়াস থিওরি, আর একটা নেবুলাস থিওরি বা নীহারিকার মতবাদ। এই গ্যাসিয়াস মতবাদটা দিয়েছে ইমানুয়েল কান্ট। কত সালে? 1755 সালে। আর নেবুলা বা নীহারিকার মতবাদটা দিয়েছে ল্যাপলাস। এটা কত সালে দিয়েছে? 1796 সালে। এই নিহারিকা বা নিবুলার কথার অর্থটাই হচ্ছে যে প্রচণ্ড বড় বা প্রকাণ্ড বড় একটা ধুলো ও গ্যাসের মিশ্রণকে বলা হয় নিহারিকা বা নেবুলা। ঠিক আছে। আর এই নিবুলার থিওরির থেকেই পরে এসছে সূর্যের গঠনের সম্পর্কে মতবাদটা। এই সূর্যের গঠন যেটা আছে, এই সূর্যের গঠনটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের মিশ্রণে তৈরি হয়েছে সূর্য। মানে সানের যে ফর্মেশনটা হয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের মিশ্রণে। আর অন্যান্য গ্যাসও আছে, কিন্তু তার মধ্যে এই দুটো গ্যাসই সবথেকে বেশি পরিমাণে আছে। আর এই দুটোর মধ্যে সবথেকে বেশি আছে হচ্ছে হাইড্রোজেন গ্যাস 71%, আর হিলিয়াম আছে মোটামুটি 26.5%। ঠিক আছে। এই প্রশ্নটা এসছে যে হাইড্রোজেন কত পার্সেন্ট থাকে সূর্যের মধ্যে। আর এই হাইড্রোজেন থেকে হিলিয়াম গ্যাস যে কনভার্টটা হচ্ছে বা পাল্টাচ্ছে, সেটা একটা বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, সেটাকে বলে নিউক্লিয় ফিউশন। কি বলে? নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় সংযোজনের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিণত হচ্ছে।
তারপরে আসছে স্টার অর্থাৎ নক্ষত্র। নক্ষত্র হচ্ছে উত্তপ্ত গ্যাস দিয়ে যে তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে নক্ষত্র। আর এই নক্ষত্র নিজস্ব আলো আছে, আমরা ছোটোবেলার থেকে জানি এটা। তা নক্ষত্র নিজস্ব আলো আছে। এবার এই নক্ষত্র যে রং মানে নানান রঙের হয়ে থাকে বা রঙের কারণ সেটা কিসের উপর ডিপেন্ড করে চলে বা কিসের উপর নির্ভর, সেটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর। এই প্রশ্নটা এমটিএসে এসছে। নক্ষত্রের রং কিসের উপর নির্ভর করে থাকে? তার তাপমাত্রার উপরে নির্ভর করে থাকে। এবার আসছে সৌরজগতের বাইরের উজ্জ্বলতম নক্ষত্র সিরিয়াস। মানে হচ্ছে আমরা বলতে যাচ্ছি যে নক্ষত্র, আগে আমরা বললাম নক্ষত্র কী কী রয়েছে। নক্ষত্র রয়েছে উত্তপ্ত গ্যাসের মিশ্রণ, এগুলো আর তাপমাত্রার উপর নক্ষত্র নির্ভর করে। এবার প্রশ্ন হচ্ছে সৌরজগতের বাইরে যে উজ্জ্বলতম নক্ষত্র রয়েছে তার নাম কি, সিরাস বা ডগস্টার। আর সৌরজগতের কাছের নক্ষত্র মানে আমাদের এই কাছে সৌরজগতে আমরা বাস করি, সৌরজগতের কাছের নক্ষত্রের নাম কি, প্রক্সিমা সেন্টারিয়া। তাহলে কি বললাম, সৌরজগতের বাইরের উজ্জ্বলতম নক্ষত্র নাম হচ্ছে সিরাস বা ডগস্টার, আর আমাদের কাছের যে নক্ষত্র হচ্ছে সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টারিয়া। এবার আসছে সান। সান অর্থাৎ সূর্য। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র। আর একটু আগে এটা বললাম যে হাইড্রোজেন আছে কত পার্সেন্ট, 71%, আর হিলিয়াম আছে 26.5%, আর অন্যান্য গ্যাসও আছে কিছু, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এবার হাইড্রোজেন গ্যাসটাই হিলিয়াম গ্যাসে পরিণত হচ্ছে কিসের মাধ্যমে, নিউক্লিয় ফিউশনের মাধ্যমে। এবার সূর্যের এই উজ্জ্বলতম, এবার এই সূর্য রয়েছে, সূর্যের দু রকম তল রয়েছে, একটা বাইরের তল, এইটাকে বলা হচ্ছে কি ফটোস্ফিয়ার মানে উজ্জ্বলতম সারফেসটাকে। আর তার ভিতরের স্তরটাকে কি বলে, করোনা বলে। পরের পেজে নিশ্চয়ই আছে, দেখা যাক। হ্যাঁ, পিছনের সারফেসকে বলা হয় কি, করোনা বলে। এই করোনা কখন দেখতে পাওয়া যায়, এই প্রশ্নটা এসছে কোনো পরীক্ষায়, সেটা হচ্ছে কোন সময় দেখতে পাওয়া যায়, সূর্যগ্রহণ। দু রকম আমাদের গ্রহণ আছে জানি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। তাহলে এই করোনাটা দেখতে পাওয়া যায় হচ্ছে সূর্যগ্রহণে। এবার এই সান, আর্থ, এদের মধ্যে দূরত্ব, এবারে ডিস্টেন্সটা কত, সেটা হচ্ছে 150 মিলিয়ন কিলোমিটার। তাহলে সূর্য থেকে পৃথিবীর মধ্যে ন্যূনতম বলি কেন, গড় দূরত্ব হচ্ছে কত, 150 মিলিয়ন কিলোমিটার। আর সূর্য থেকে পৃথিবীতে আমাদের আলো আসতে কত সময় লাগে, এই প্রশ্নটা তো অনেকবার এসছে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, 8.5 মিনিট, 8.5 মিনিট। এবার হচ্ছে আমরা পড়বো প্ল্যানেট বা গ্রহসমূহ, যে 8টা প্ল্যানেট আছে সে 8টা প্ল্যানেট সম্পর্কে পড়বো। তো 8টা প্ল্যানেটের মধ্যে কি কি আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এবার এই 8টা প্ল্যানেটকে দুভাবে ভাগ করে। এই 8টার মধ্যে প্রথম 4টে আর লাস্ট 4টে আছে, এরম ভাগ করে নিলাম আমি, প্রথমে ভাগ করা রয়েছে। এই প্রথম 4টাকে বলে ইনার প্ল্যানেট মানে অন্তস্থ গ্রহ, আর বাইরের 4টাকে বলা হচ্ছে আউটার প্ল্যানেট বা বহিস্থ গ্রহ। এই ইনার প্ল্যানেটকে আর একটা নামও বলা আছে, সেটাকে বলে টেরিস্ট্রিয়াল প্ল্যানেট। আবার কোথাও আছে রক প্ল্যানেট, ঠিক আছে, টেরিস্ট্রিয়াল প্ল্যানেট অথবা রক প্ল্যানেট। আর এই ভিতরে বাইরের যেটা আউটার আছে সেটাকে বলে জোভিয়ান প্ল্যানেট অথবা গ্যাসিয়াস প্ল্যানেট। এই প্রশ্নটা এসছে। তাহলে এবার কি আসছে, প্ল্যানেটের যে 8টা প্ল্যানেট আছে তার মধ্যে কোনটা কোনটা কি আছে পরপরভাবে দেওয়া আছে নিশ্চয়ই। এবার সেটা হচ্ছে মার্কিউরি। মার্কিউরি হচ্ছে বুধ। এই বুধ হচ্ছে এই সূর্যের কাছের গ্রহ। কি বললাম, বুধ হচ্ছে সূর্যের কাছের গ্রহ। ছবিতে দেখতেই পাচ্ছি যে সূর্য এখানে রয়েছে, এর কাছের গ্রহ বুধ। তারপরে কি এসছে, ভেনাস অর্থাৎ শুক্র, মানে আমাদের দ্বিতীয় গ্রহ রয়েছে, এই যে সেকেন্ড গ্রহ, মানে ভেনাস হচ্ছে দ্বিতীয় গ্রহ। এই ছবিটা যদি মনে রাখতে পারো তুমি, এই প্ল্যানেটের যতগুলো প্রশ্ন আছে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি উত্তর দিয়ে দিতে পারবা। কিন্তু পরপর অনেক পরীক্ষা আসে যে সাইজ অনুযায়ী সাজাও, দূরত্ব অনুযায়ী সাজাও, এইভাবে মনে রাখতে হবে, ছবিটা মনে রাখলে প্রশ্নগুলো পারা যাবে। তো ভেনাস, এই গ্রহগুলো যত গ্রহ আছে সব থেকে তার মধ্যে যদি ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে এই ভেনাস। কি বললাম, যত গ্রহগুলো রয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভেনাসটা, ঠিক আছে। এবার এই ভেনাসটা কি বলেছে, ভেনাস হচ্ছে দ্বিতীয় গ্রহ, এই যে দেখতেই পাচ্ছি শুক্র হচ্ছে দ্বিতীয় গ্রহ। একে ইভিনিং স্টার বা মর্নিং স্টারও বলে, মানে শুকতারা, ধ্রুবতারা যেটা থাকে সেটা বলে একে, ঠিক আছে। আবার আরেক নামও আছে, একে লুসিফার প্ল্যানেটও বলে, আবার যমজ গ্রহ বলে। এতগুলো নাম আছে। তাহলে ভেনাসের কী কী নাম আছে, ইভিনিং স্টার, মর্নিং স্টার বলে, লুসিফার প্ল্যানেটও বলে বা লুসিফার গ্রহ বলে, আর যমজ গ্রহ বলে, ঠিক আছে। আর ভেনাসের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে অন্য গ্রহ থেকে আলাদা, সেটা হচ্ছে যে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে। মানে কি, ঘড়ি, এটা যদি ঘড়ি হয় ঘড়ির কাঁটা এরকম চলে, তাই তো। শুক্র, যে অন্য গ্রহগুলো চলে এদিক থেকে এই দিকে, আর এই গ্রহটা চলে এদিক থেকে এই দিকে। ও, এই প্রশ্নের এখানে ভুল লেখা আছে একটু। উম, এটা হবে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে চলে, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে চলে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সব ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে, মানে এই দিক থেকে এই দিকে চলে। আর ভেনাস ছাড়াও আর একটা গ্রহ আছে, সেটা হচ্ছে ইউরেনাস বা, হ্যাঁ ইউরেনাসের বাংলা ইউরেনাসই।
ইউরেনাস যেটা আছে সেই গ্রহটাও এই ভেনাসের মতোই যে ঘড়ির কাঁটার দিক অনুযায়ী চলে। প্ল্যানেটের যে 8টা প্ল্যানেট রয়েছে তার মধ্যে ভেনাস আর ইউরেনাস এই দুটো গ্রহ বা প্ল্যানেটই ইস্ট থেকে ওয়েস্টে চলে, আর বাকি যেগুলো আছে সব উল্টো চলে, ওয়েস্ট থেকে ইস্টে চলে। এটা মনে রাখবে, এটাই দুটো আলাদা। এবার এই ভেনাসের কোনো স্যাটেলাইট নেই। আর সাইজের দিক থেকে আমরা আগের যেটা বললাম সেটা হচ্ছে কি বললাম, এর সেকেন্ড সেকেন্ড কথা বলতে বোঝাচ্ছি যে এই ভেনাস হচ্ছে দূরত্ব অনুযায়ী তার হচ্ছে অবস্থান সেকেন্ডে, কিন্তু যদি আকার অর্থাৎ সাইজ অনুযায়ী বলা হয় তার অবস্থান হচ্ছে 6 পজিশনে। ঠিক আছে। আর ভেনাসের সাদা এবং হলদে মেঘ তৈরি করে। ঠিক আছে। কি বললাম, এই ভেনাসের সাদা হলদে মেঘ তৈরি হয় কী কারণে তৈরি হয়, কোন অ্যাসিডের কারণে? সালফিউরিক অ্যাসিডের কারণে। তা ভেনাসের সাদা হলদে মেঘ তৈরি হয়েছে কিসের কারণে? সালফিউরিক অ্যাসিডের কারণে। আবার ভেনাসকে হটেস্ট প্ল্যানেটও বলা হয়। এবার আমরা পড়বো পৃথিবী। পৃথিবীকে আমরা বলে থাকি নীল গ্রহ, কারণ আমাদের পৃথিবীর বেশিরভাগ অংশ হচ্ছে জলে ভর্তি তার জন্য। আর পৃথিবীকে আরেকটাও বলা হয় ডেন্স গ্রহও বলা হয় বা ডেন্স প্ল্যানেটও বলা হয়, ঘন প্ল্যানেট যেটাকে বলে। আর পৃথিবী যে কক্ষপথে ঘোরে নিজের কক্ষপথটা সেটা কেমন দেখতে? উপবৃত্তকার। ঠিক আছে। আর পৃথিবীর নিজস্ব একটা স্যাটেলাইট অর্থাৎ মুন মানে উপগ্রহ আছে, সেটাকে বলা হয় হচ্ছে মুন, একমাত্র সেটাই আছে। আর পৃথিবী তার নিজের কক্ষপথে যে ঘুরছে সেটাকে বলা হচ্ছে রোটেশন অর্থাৎ ঘূর্ণন বা আবর্তন। পৃথিবী তার নিজের কক্ষপথে যেটা ঘুরছে আর সবসময় এটা পড়ে আছে যে আমরা এই পৃথিবী সোজাভাবে ঘোরে না, 32.5 ডিগ্রি 23.5 ডিগ্রি বেঁকে ঘোরে। ঠিক আছে, কত ডিগ্রি ঘুরে বেঁকে ঘোরে? 23.5 ডিগ্রি। এটা হচ্ছে তার জন্য এটা ব্যাখ্যা দেওয়া আছে। তা পৃথিবী তার নিজের কক্ষপথে যে ঘুরছে সেটাকে বলে রোটেশন। আর সূর্যের চারপাশে যে কক্ষপথটা যে কক্ষপথটা রয়েছে এটাকে ঘুরলে সেটাকে বলে রেভুলেশন অর্থাৎ বিবর্তন। আর এই রোটেশনের কারণে কি হয়, মানে ঘূর্ণনের কারণে দিন রাত্রি হয়, এই যে সকাল বিকাল রাত যেটা হচ্ছে সেটা রোটেশনের কারণে হয়। আর ঋতু পরিবর্তন অর্থাৎ সেই শীত বর্ষা হেমন্ত যেটা হচ্ছে বা বছরে যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কিসের কারণে হয়? রেভুলেশনের কারণে অর্থাৎ আবর্তন বিবর্তনের কারণে। এবার আমরা তাহলে কি কি পড়লাম? বুধ পড়লাম, শুক্র পড়লাম, পৃথিবী পড়লাম। তাহলে আরও একটা প্রশ্ন হয়তো বাদ বলা হয়ে গেছে, তাহলে বুধে কি বলেছিলাম? বুধ হচ্ছে সব ছোট গ্রহ। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ছবিতে কেমন, সব থেকে ছোট গ্রহ হচ্ছে বুধ। তাহলে বুধে আমরা পড়লাম যে বুধ হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ, পড়লাম এটাই শুধু পড়েছিলাম। শুক্রর থেকে আমরা কি বললাম? শুক্র হচ্ছে দ্বিতীয় গ্রহ সূর্যের থেকে, তাই তো। এবার শুক্রকে কি বলা হয়? শুক্র দ্বারা বা ধ্রুব দ্বারা বলা হয়, যেটা যে ইভিনিং স্টার মর্নিং স্টার বলে। তারপরে কি বললাম? লুসিফার গ্রহ বললাম। তারপরে কি বললাম? একে যমজ গ্রহ বলে, সেটা বললাম। তারপরে আমরা বললাম শুক্রতে যে সাদা হলদে রঙের মেঘ দেখা যায় এটা কি অ্যাসিডের কারণে দেখা যায়? সালফিউরিক অ্যাসিডের কারণে দেখা যায়। কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিডের কারণে দেখা যায়। এগুলো সব বললাম। তারপরে বললাম পৃথিবী। পৃথিবী কি হচ্ছে? পৃথিবীকে আমরা নীল গ্রহ বলে থাকি অথবা ডেন্স প্ল্যানেটও বলে থাকি। পৃথিবীকে নীল গ্রহ কেন বলে থাকি? কারণ তার বেশিরভাগ অংশ পৃথিবীতে জলে ভর্তি তার জন্য। এবং পৃথিবী তার নিজস্ব একটা স্যাটেলাইট রয়েছে, সেটার নাম কি আমরা বললাম? মুন। কি বললাম? মুন। পৃথিবী তার নিজের কক্ষপথে যে 23.5 ডিগ্রি কোণে ঘুরে মানে হেলে ঘোরে সেটার কারণে সেটাকে কি বলে? নিজের কক্ষপথে ঘোরাটাকে কি বলে? রোটেশন বলে। আর সূর্যের চারপাশ দিয়ে ঘোরাটাকে কি বলে? রেভুলেশন অর্থাৎ বিবর্তন। আর একটা জিনিস বললাম সেটা হচ্ছে কি, সূর্য যে তার পৃথিবী নিজের যে কক্ষপথে ঘুরছে সে কক্ষপথটা কেমন, সেটা হচ্ছে উপবৃত্তকার। তাহলে আমরা এই জিনিসগুলো আগে পড়লাম, একবার রিভাইজ করে দিলাম। তারপরে এখন আমরা কি কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে দেখা যাক। বৃহস্পতি আর একটা বাদ চলে গেছে, তাহলে সরি মঙ্গল বাদ চলে গেছে। মঙ্গল পড়বো, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে মঙ্গলে কি বলছে? মঙ্গল কথা ইংলিশে মার্স, সেটা মঙ্গল হচ্ছে লাল গ্রহ, কারণ এতে অনেক পরিমাণে মঙ্গল হচ্ছে লাল গ্রহ কারণ এতে অনেক পরিমাণে আয়রন থাকে। ঠিক আছে। আর মঙ্গলের দুটো উপগ্রহ আছে, সেটা হচ্ছে কি ফোবস আর ডিমোস। ঠিক আছে, কি উপগ্রহ? ফোবস আর ডিমোস। আর মঙ্গল তার নিজের কক্ষপথে ঘুরতে, যে নিজের কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথে ঘুরতে তার একদিন মোটামুটি সময় লাগে। ঠিক আছে। আর মঙ্গল আর কি বলে জুপিটার অর্থাৎ বৃহস্পতি পিছন মানে মাঝখানে যে একটা বেল্ট আকৃতির দেখা যায় সেটাকে কি বলে? অ্যাস্ট্রয়েড বেল্ট বলে। ঠিক আছে। তা বেল্টটা কেমন দেখতে দেখাচ্ছি, ছবিটা দেখো। এই যে ছবিটা রয়েছে দেখতে পাচ্ছ রাউন্ড করা, এটাকে বলে অ্যাস্ট্রয়েড বেল্ট। ঠিক আছে। এটা কার কার মধ্যে আছে বললাম? মঙ্গল আর বৃহস্পতি অর্থাৎ মার্স আর জুপিটার। এই যে মার্স রয়েছে আর এই জুপিটার, এদের মাঝখানে কি রয়েছে? অ্যাস্ট্রয়েড বেল্ট রয়েছে। ঠিক আছে। তাহলে একটু আগেই আমরা কি বললাম যে
মঙ্গল আর মার্স আর জুপিটার অর্থাৎ মঙ্গল আর বৃহস্পতির মাঝে কি আছে, অ্যাস্ট্রয়েড বেল্ট রয়েছে। আর পড়ে নিলাম কি লাল গ্রহ বলা হয় কারণ এতে আয়রন অনেক পরিমাণে রয়েছে। এর উপগ্রহ দুটো রয়েছে অর্থাৎ স্যাটেলাইট দুটো রয়েছে, একটা ফোবস আর ডিমোস। এটা তার নিজের কক্ষপথে ঘুরতে একদিন সময় নেয়। আর মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে কি আছে, অ্যাস্ট্রয়েড বেল্ট রয়েছে। তো এবার আমরা পড়বো হচ্ছে কি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে সবথেকে বৃহত্তম গ্রহ কি, বৃহস্পতি। এই বৃহস্পতিতেই সবথেকে ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাটেলাইট রয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম সবথেকে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে, ঠিক আছে। আর বৃহস্পতিতে যে বৃহস্পতি তার নিজের অ্যাক্সিসে ঘুরতে অন্য গ্রহ অর্থাৎ প্ল্যানেটের থেকে সবথেকে কম সময় নেয় অর্থাৎ শর্টেস্ট রোটেশন পিরিয়ড রয়েছে, ঠিক আছে। আর তার সাথে সাথে এই জুপিটারের 4টে মুন রয়েছে অর্থাৎ স্যাটেলাইট রয়েছে, সেটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী গ্যালিলিও। তা 4টে মুন রয়েছে, সেগুলো কি কি? সেই 4টে মুন হচ্ছে লো, ইউরোপা, গ্যানিমিড, কলিস্টা। তাহলে কি কি বললাম? লো, ইউরোপা, গ্যানিমিড, কলিস্টা। এই ইউরোপা হচ্ছে এর ন্যাচারাল স্যাটেলাইট। ইউরোপা হচ্ছে জুপিটারের ন্যাচারাল স্যাটেলাইট, আর গ্যানিমিড হচ্ছে এই জুপিটারের সবথেকে বৃহত্তম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট। তার পাশাপাশি এই গ্যানিমিড যেমন বৃহস্পতির সবথেকে বড় স্যাটেলাইট, তার পাশাপাশি হচ্ছে সোলার সিস্টেমেরও সবথেকে বড় স্যাটেলাইটের নাম কি, গ্যানিমিড, ঠিক আছে। তো এবার কি আসছে, এবার আসছে হচ্ছে সাতরান অর্থাৎ শনি। তা শনি দুটো উপগ্রহ রয়েছে, সেগুলো কি কি, টাইটান আর হাইপারিয়ন। কি কি, টাইটান আর হাইপারিয়ন। এই টাইটান হচ্ছে সবথেকে শনির লার্জেস্ট স্যাটেলাইট বা মুন। লার্জেস্ট স্যাটেলাইট বা মুন হচ্ছে টাইটান শনির। আর শনিতে দেখতে পাচ্ছ এই যে একটা রিং আকৃতির দেখো দেখতে পাচ্ছ, এই রিং রয়েছে, এইটা একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। সেই বিজ্ঞানীটার নাম কি, হাইজেন, খ্রিস্টিয়ান হাইজেন্স হচ্ছে এই রিং যে শনিতে দেখা যায় সেটা আবিষ্কার করেছিলেন হাইজেন, ঠিক আছে। এই প্রশ্নটাও এসছে। এবার হচ্ছে ইউরেনাস। ইউরেনাসকে আমরা বলে থাকি গ্রিন প্ল্যানেট অর্থাৎ সবুজ গ্রহ। কেন বলে থাকি? কারণ এই ইউরেনাসে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আছে, মিথেন গ্যাস আছে। আর ইউরেনাসের আকারটা বা সাইজটা পৃথিবীর আকারের 4 গুণ বড়। কি বললাম? ইউরেনাসের আকার হচ্ছে পৃথিবীর আকারের 4 গুণ বড়। আর ইউরেনাস, এটা ইম্পর্টেন্ট, ইউরেনাস হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টে যায়। তার রোটেশনটা কেমন, ইস্ট থেকে ওয়েস্ট অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, এদিক থেকে এইদিকে আসে ঘড়ির কাঁটার দিকে। এই ইউরেনাসের সাথে সাথে আরেকটা একটু আগে বললাম, সেটা হচ্ছে ভেনাস। ভেনাস হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। আর বাকি যে 6টা গ্রহ রয়েছে 8টার মধ্যে, সেগুলো হচ্ছে সব ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, ঠিক আছে। এই দুইজনই হচ্ছে বৈশিষ্ট্যটা আলাদা। এবার আসছে নেপচুন। নেপচুন হচ্ছে নেপচুনের সবথেকে তাপমাত্রা কম কারণ সূর্যের থেকে অনেক দূরে অবস্থিত। কোথায় আছে, এই যে সূর্য এইখানে রয়েছে, সূর্য এইখানে। আর নেপচুন কোথায় রয়েছে? নেপচুন এই শেষে। তাহলে এর তো তাপমাত্রা কমই হবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি, সোলার সিস্টেমের সব থেকে লোয়ার টেম্পারেচারের কি বলে ওটাকে, প্ল্যানেট বলে, ঠিক আছে। সেই জন্য একে কোল্ডেস্ট প্ল্যানেটও বলে অথবা উইন্ডেস্ট প্ল্যানেটও বলে। আর এই নেপচুনে আমরা যেমন একটু আগে দেখতে পেলাম কি, কুপার বেল্ট দেখতে পেলাম কোথায়, মার্চ আর জুপিটারের মাঝে অর্থাৎ মঙ্গল আর বৃহস্পতির মাঝে আমরা দেখতে পেলাম কুপার বেল্ট। ঠিক তেমনি নেপচুনের বাইরে আউটসাইডে আমরা দেখতে পাই কুপার বেল্ট, ঠিক আছে। তো দেখে নাও এবার কুপার বেল্টটা কোথায় আছে। এই যে কুপার বেল্ট আছে, কুপার বেল্টটা কোথায় রয়েছে? তাহলে নেপচুনের বাইরে। এই যে নেপচুন এখানে রয়েছে, তার বাইরে রয়েছে কুপার বেল্ট। আর একটু আগে দেখেছিলাম আমরা অ্যাস্ট্রয়েড বেল্ট রয়েছে, এই যে অ্যাস্ট্রয়েড বেল্ট এই যে রয়েছে। তাহলে কোথায় কোথায় রয়েছে? মার্স আর জুপিটারের মাঝে রয়েছে অ্যাস্ট্রয়েড বেল্ট, আর নেপচুনের বাইরে রয়েছে কুপার বেল্ট, ঠিক আছে। তারপরে আসছে প্লুটো। প্লুটো আর কোনো গ্রহ না, এখন হচ্ছে সেটা বামন গ্রহ বলে। এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী টমবার্গ। তাহলে কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী টমবার্গ আবিষ্কার করেছে। আর প্লুটোর নিজস্ব একটা ন্যাচারাল স্যাটেলাইট রয়েছে, তার নাম হচ্ছে কি, চারণ। প্লুটোর নিজস্ব একটা স্যাটেলাইট রয়েছে, তার নাম চারণ। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করতে পারো, আর কোনো কিছু প্রবলেম থাকলে সেটা কমেন্টে জানাতে পারো। যদি এছাড়াও আর তোমার কোনো টপিক্সের বিষয়ে ভালো লেগে থাকে তাহলে আমাকে বলতে পারো, তাহলে সেই টপিকটা যতটা পারি আমি তোমাদের সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ।